থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে, বসতি আবার উঠবে গড়ে, আকাশ আলোয় উঠবে ভরে, জীর্ণ মতবাদ সব ইতিহাস হবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে। ভূমির অবক্ষয় ও মরুকরণ রোধ এবং খরা সহনশীলতা অর্জন চাই আন্তর্জাতিক ও জাতীয় অঙ্গীকারের কার্যকর বাস্তবায়ন। প্রিয় শ্রোতা এবং দর্শক, যে যেখান থেকে শুনছেন এবং দেখছেন আমাদের অনুষ্ঠান, সকলকে জানাই বিশ্ব পরিবেশ দিবসের শুভেচ্ছা। শুরু করছি সচেতন নাগরিক কমিটি সনাক টিআইবি বরগুনার সহযোগিতায় বিশ্ব পরিবেশ দিবস 2024 উপলক্ষে টক শো আমাদের কথা। উঠবে গড়ে, আকাশ আলোয় উঠবে ভরে, জীর্ণ মতবাদ সব ইতিহাস হবে। অতিথি আলোচক হিসেবে আমাদের সাথে আছেন ডাক্তার আজমিরি বেগম, বরগুনা সদর উপজেলার সিপিপি টিম লিডার জনাব জাকির হোসেন মিরাজ, সচেতন নাগরিক কমিটি বরগুনার সভাপতি মনির হোসেন কামাল এবং সচেতন নাগরিক কমিটির পরিবেশ বিষয়ক উপকমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মুনিরুজ্জামান মুনির। অনুষ্ঠান সঞ্চালনায় আপনাদের সাথে আছি আমি কাজী সেলিনা হোসেন। পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে। অনুষ্ঠান চলাকালে আপনাদের কোনো প্রশ্ন থাকলে 01782973478 নম্বরে ফোন করে অথবা SMS করে প্রশ্ন করতে পারেন। নম্বরটি আবারও বলছি, 01782973478। এছাড়াও লোকবেতারে ফেসবুক পেজ লোকবেতার FM 99.2-এ কমেন্ট করে আপনার প্রশ্ন কিংবা মতামত জানতে পারেন। পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে। পরিবেশ ও জীববৈচিত্র্যের সুরক্ষায় বিশ্বব্যাপী সচেতনতা সৃষ্টি এবং এ সংক্রান্ত কার্যক্রমকে উৎসাহিত করতে 1974 সাল থেকে প্রতি বছর 5 জুন বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালিত হয়ে আসছে। প্রতি বছর দিবসটি ভিন্ন ভিন্ন দেশে ভিন্ন ভিন্ন প্রতিপাদ্য নিয়ে পালিত হয়। এবছর পরিবেশ দিবসের প্রতিপাদ্য ভূমি পুনরুদ্ধার, মরুকরণ ও খরা সহনশীলতা। পরিবেশ সুরক্ষা ও বাস্তুতন্ত্রের উন্নয়নে মরুকরণ এবং ভূমির অবক্ষয় রোধকে সৌদি আরব সরকার তাদের টেকসই উন্নয়ন উদ্দিষ্ট বাস্তবায়নে বিশেষভাবে গুরুত্ব প্রদান করেছে। এছাড়া জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সৌদি সরকার 2035 সালের মধ্যে 4.1 মিলিয়ন টন কার্বন হ্রাসের লক্ষ্য নির্ধারণ করেছে। সার্বিকভাবে জলবায়ু পরিবর্তনের ফলে ভূমি অবক্ষয়, মরুকরণ ও খরার মতো বিষয়কে প্রাধান্য দিয়ে এবং এই সংক্রান্ত বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য এবছর বিশ্ব পরিবেশ দিবস পালিত হচ্ছে। বাংলাদেশ সরকার করব ভূমি পুনরুদ্ধার, রুখব মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা স্লোগানকে সামনে রেখে দিনটি উদযাপন করছে। প্রথমেই শুনবেন পরিবেশ রক্ষায় তরুণদের ভাবনা। পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে। বেড়িবাঁধ আছে, সঠিকভাবে সেই বেড়িবাঁধটা নির্মাণ করা হয় না। দুর্যোগের সময় সেই বেড়িবাঁধটা নষ্ট হয়। বেড়িবাঁধের পাশে গাছ লাগানো উচিত। এ বিষয়ে আমাদের সরকারের এগিয়ে আসা উচিত। সাথে জলবায়ু রক্ষায় কাজ করেন তাদেরও এ বিষয়ে সচেতন হওয়া উচিত এবং সকলকে নিয়ে কাজ করা উচিত। বেশি করে গাছপালা লাগানো যাতে আমাদের পরিবেশে ভারসাম্য ঠিক থাকে, অতিরিক্ত তাপপ্রবাহ হয়, আবার বৃষ্টিপাত, এই পরিবেশে গাছপালা রক্ষার জন্য এগুলো খুব বেশি ভূমিকা পালন করে। তাই এরপর আমাদের যে পরিবেশে অতিরিক্ত গাছ নিধন না করা, পরিবেশের ক্ষতি হয় এমন কোনো কাজ আমাদের না করা, এটা যদি করতে পারি আমরা অবশ্যই আশা করি যে আমার জলবায়ু বা পরিবেশ রক্ষা করতে পারবো।
মানে পরিবেশ রক্ষায় বর্তমান যে অবস্থা আমাদের বাংলাদেশে কিন্তু জলবায়ুর পরিবর্তনের কারণে নানা ধরনের প্রভাব পড়ছে। সেক্ষেত্রে জলবায়ুর জন্য যে বাজেটটা রাখা হয় সেটি যাতে আরও বৃদ্ধি করা হয় এবং এই বিষয়ে যাতে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা হয়, তাহলে হয়তো জলবায়ু পরিবর্তনে যে খাপ খাওয়ানোর চেষ্টা করছে সেটি হয়তো নিশ্চিত হবে। মাঝে মাঝে দেখা যায় যে ময়লা আবর্জনা প্লাস্টিক জাতীয় যত কিছু আছে ওইগুলো দিয়ে খাল বিল ভরে যায়। তো ওই ক্ষেত্রে হয় কি যে খালটা পরিষ্কার করা বা বিলটা পরিষ্কার করা এগুলো হচ্ছে আমাদের এবং আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তাদেরকে দায়িত্ব নিয়ে তারা করা, এবং বরাদ্দ যে থাকে এক একটা তো বরাদ্দ থাকে, সরকারি থাকুক বা যে কোনো থাকুক, তো ওই বরাদ্দগুলো সঠিকভাবে কাজে লাগানো, বেশি বেশি গাছপালা লাগানো, আশেপাশে গাছপালা না কাটা, প্লাস্টিক জাতীয় জিনিসপত্র ব্যবহার কমিয়ে দেওয়া। দেখা যায় যে অনেক প্লাস্টিক আমাদের পরিবেশের ক্ষতি করে, সব প্লাস্টিকই আমাদের পরিবেশের ক্ষতি করে। সেক্ষেত্রে দেখা যায় যে প্লাস্টিকের ব্যবহার আমাদের কমানো উচিত। পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে। এবারে চলে যাব অতিথিদের কাছে। সনাক সভাপতি মনির হোসেন কামাল, আপনার কাছে জানতে চাই, জলবায়ু পরিবর্তনের ফলে ভূমির উপর কী ধরনের প্রভাব পড়ছে? ক্রমবর্ধমান বৈশ্বিক তাপমাত্রা এবং জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব ভূমির উপর পড়ছে। বিশেষ করে খরা, মরুকরণ সহ ভূমির অবক্ষয় ক্রমেই বৃদ্ধি পাচ্ছে, যা বৈশ্বিক খাদ্য নিরাপত্তা সহ অর্থনীতির জন্য হুমকি। ভূমি অবক্ষয়ের ফলে মাটির গুণগত মান ও উৎপাদন ক্ষমতা হ্রাস পাচ্ছে। কৃষি উপযোগী জমি চাষের অনুপযোগী হয়ে পড়ছে এবং সুপেয় পানির সংকট বৃদ্ধি পাচ্ছে। উল্লেখ্য, জলবায়ু পরিবর্তনের ফলে লবণাক্ততা, ভূমির অপরিকল্পিত ও অধিক ব্যবহার, বনভূমি ধ্বংস, নদী এবং পাহাড়ের মাটি কর্তন ও স্থানান্তর, জমিতে অত্যাধিক রাসায়নিক ব্যবহারের মাধ্যমে ভূমির অবক্ষয় ও মরুকরণ প্রক্রিয়া ত্বরান্বিত হয়। ভূমি অবক্ষয় এবং মরুকরণের ফলে প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্য, যার উপর একটি বৃহৎ দরিদ্র জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নির্ভরশীল, তার স্থায়ী ক্ষতি বৃদ্ধি পাচ্ছে। তাপমাত্রা বৃদ্ধি সহ মরুকরণের নেতিবাচক প্রভাব মানব স্বাস্থ্যের উপরও পড়ছে। বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠী সবচেয়ে বেশি ভুক্তভোগী হচ্ছে। এই প্রেক্ষাপটে তাপমাত্রা, ভূমিক্ষয় ও মরুকরণ প্রক্রিয়া মন্দীভূত করার মাধ্যমে ক্ষতিগ্রস্ত বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে কার্যকর পদক্ষেপ গ্রহণ গুরুত্বপূর্ণ। উল্লেখ্য, বাংলাদেশ সংবিধানের 18 ক অনুচ্ছেদ অনুযায়ী জীববৈচিত্র্য এবং পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নে সুনির্দিষ্ট সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। টেকসই উন্নয়ন অভিষ্ট 15 এ জৈব বৈচিত্র্য ও বাস্তুতন্ত্রের সুরক্ষা, মরুকরণ প্রক্রিয়া মোকাবেলা এবং ভূমির অবক্ষয় রোধের উপরও গুরুত্ব দেওয়া হয়েছে। প্যারিস চুক্তিতেও ভূমির যথার্থ ব্যবহার ও জীববৈচিত্র্যের উন্নয়নকে প্রাধান্য দেওয়া হয়েছে। তবে এ সংক্রান্ত কার্যক্রম বাস্তবায়নে বাংলাদেশ সহ বৈশ্বিক পর্যায়ে সুশাসনের চ্যালেঞ্জ বিদ্যমান। উন্নত ও কিছু উন্নয়নশীল দেশ কর্তৃক কয়লার ব্যবহার বন্ধে সম্মত না হওয়া, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার উল্লেখযোগ্য মাত্রায় বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় উন্নত দেশ কর্তৃক প্রয়োজনীয় জলবায়ু তহবিল প্রদান না করায় কার্বন নিঃসরণ সহ বৈশ্বিক তাপমাত্রা বেড়েই চলছে। জলবায়ু পরিবর্তনের ফলে এখন পর্যন্ত বৈশ্বিকভাবে 2 বিলিয়ন হেক্টর ভূমির অবক্ষয়, 3.2 বিলিয়ন মানুষ ক্ষতিগ্রস্ত হওয়া সহ বিভিন্ন প্রজাতির প্রাণী বিলুপ্ত হয়েছে। মেরু অঞ্চল ও পাহাড়ের চূড়ায় থাকা বরফ গলে সাগরের পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে এবং পাচ্ছে। বাংলাদেশের মতো দেশের উপকূলীয় অঞ্চলে সাইক্লোন সহ প্রাকৃতিক দুর্যোগে কৃষিজমিতে লবণাক্ততা ক্রমশ বাড়ছে। ফলে কৃষিজমি ক্রমেই চাষ অনুপযোগী হয়ে পড়ছে, ভূগর্ভস্থ পানি লবণাক্ত ও খাওয়ার অনুপযোগী হয়ে যাচ্ছে। উল্লেখ্য, 2018 সালে বাংলাদেশের 18টি জেলার 93টি উপজেলায় লবণাক্ততার প্রাদুর্ভাব থাকলেও 2023 সালে তা আরও 3টি উপজেলায় বিস্তৃত হয়েছে। সার্বিকভাবে কৃষিজমি হ্রাস, সুপেয় পানির সংকট বৃদ্ধি সহ উপকূলীয় জনগণের কৃষি, খাদ্য, বস্ত্র ও বাসস্থান সহ দৈনন্দিন জীবনের অনিশ্চয়তা
বৃদ্ধি পাচ্ছে। একই প্রশ্ন জাকির হোসেন মিরাজ আপনার কাছে। জলবায়ু পরিবর্তনের ফলে ভূমির উপর কী ধরনের প্রভাব পড়ছে? ধন্যবাদ লোকবিতার। জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে ভূমির উপরে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে। বিশেষ করে দীর্ঘ মেয়াদি খরার কারণে জমি মাটির যে উর্বরতা শক্তি হ্রাস পাচ্ছে, পাশাপাশি লবণের মাটির ভূগর্ভস্থ যে লবণ সেটা উপরে উঠে আসছে, যার ফলে ফসলের উপরে সেটার প্রভাব পড়ছে। এবং গাছপালা যে ওইরকম আগের মতো যেভাবে গাছপালা ছিল, গাছপালাও মরুকরণের দিকে ধাবিত হচ্ছে আমাদের এই ইসের কারণে। আরেকটা বিষয় যে আমাদের এই জলবায়ু পরিবর্তনের কারণে মাটির যে টেম্পার যে জলীয় অংশটা শুষ্ক হয়ে গেছে। গত কয়েকদিন আগে যে ঘূর্ণিঝড় রামেল চলে গেল আমাদের, যার ফলে দেখা গেছে যে দীর্ঘ শুষ্ক মাটি, লবণ পানি, তিনটা জোয়ার এসেছে, লবণ পানি এসে এই মাটিটাকে বিভিন্ন জায়গায় ছোট ছোট রাস্তাঘাট, বেড়িবাঁধ একবারে নিশ্চিহ্ন করে দিয়েছে, বিধ্বস্ত করে দিয়েছে। সেই জন্য জলবায়ু পরিবর্তনের কারণে উষ্ণতা বৃদ্ধি পেয়েছে, তাপ বৃদ্ধি পেয়েছে, লবণাক্ততা বৃদ্ধি পেয়েছে, এবং সেটার প্রভাব কিন্তু আমাদের এই ভূমি বলতে শুধু ফসলের ভূমি না, মূল যে আমাদের বাড়িঘর, রাস্তাঘাট সব কিছুর উপরে এটার প্রভাব পড়েছে। ধন্যবাদ আপনাকে। এবারে আপনার কাছে জানতে চাই, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আন্তর্জাতিক অঙ্গীকার বাস্তবায়নে কতটা স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হয়? জলবায়ু পরিবর্তনের যে আন্তর্জাতিক সংস্থাগুলোর আন্তঃসরকারের যে কমিটমেন্ট, সেক্ষেত্রে আমাদের জবাবদিহিতা নাই বললেই চলে। আমরা যদি দেখি যে সময় গাছ লাগানোর কথা সে সময় গাছ লাগানো হচ্ছে না, যেখানে গাছ লাগানোর কথা সেখানে গাছ লাগানো হচ্ছে না, এটা এক ধরনের স্বেচ্ছাচারিতারই আমি মনে করি। সেক্ষেত্রে জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে যেসব জায়গায় ঘূর্ণিঝড় কবলিত দক্ষিণাঞ্চলের সাইক্লো শেল্টার বাঁধ নির্মাণ মেরামত করার কথা, সেখানে নর্থ বেঙ্গলে সাইক্লো শেল্টার নির্মাণ করা হচ্ছে, অর্থাৎ জবাবদিহিতার কোনো বালাই নেই। তো সেক্ষেত্রে আমাদের যে খাল বিল ভরাট হচ্ছে, খাল ভরাট করে অবকাঠামো তৈরি করা হচ্ছে, বসতবাড়ি নির্মাণ করা হচ্ছে, সেক্ষেত্রে যে আমাদের জলবায়ু পরিবর্তনের কারণে যে আন্তর্জাতিক সংস্থাগুলো যে কমিটমেন্ট বা অঙ্গীকার করেছিল, সেই অঙ্গীকারগুলো বাস্তবায়িত হচ্ছে না বলে আমি মনে করি। সেক্ষেত্রে সরকার এবং এই যে নাগরিক সমাজ, বিশেষ করে পরিবেশবাদীদের আরও বেশি সক্রিয় সোচ্চার হতে হবে আমি মনে করি। এবং আরেকটা বিষয় যে দুর্নীতি, এই জলবায়ু পরিবর্তনের তহবিল নিয়ে যেভাবে আমি মনে করব যে স্বেচ্ছাচারিতা, দুর্নীতি হচ্ছে, সেটা কিন্তু নিঃসন্দেহে আমি মনে করি এটা ক্ষমার অযোগ্য। এই জবাবদিহিতা নিশ্চিত করা আমাদের এখন সময়ের দাবি। ধন্যবাদ আপনাকে। সনাক সভাপতি মনির হোসেন কামাল, আপনার কাছে জানতে চাই, ভূমি ব্যবস্থাপনা সংক্রান্ত কার্যক্রমে সুশাসনের ঘাটতি রয়েছে কিনা? জীবন জীবিকার জন্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী, পণ্য ও স্বাস্থ্য রক্ষার উপকরণের প্রধান উৎস, কিন্তু বাংলাদেশে জলবায়ু পরিবর্তন মোকাবেলা সংক্রান্ত কার্যক্রমে টেকসই ভূমি ব্যবস্থাপনাকে গুরুত্ব প্রদানে ঘাটতি বিদ্যমান। নির্বিচারে ভূমির শ্রেণী পরিবর্তন করে নগরায়ন, বনভূমি ধ্বংস করে শিল্প কারখানা নির্মাণ অব্যাহত রয়েছে। বিশেষ করে অপরিকল্পিত নগরায়ন এবং প্রাকৃতিক সম্পদের অধিক আহরণের ফলে ভূমি ও বাস্তুতন্ত্রের অবক্ষয় দ্রুত সম্পন্ন হচ্ছে। অপরিকল্পিত নগরায়নের ফলে বৃহৎ শহরে আরবান হিট আইল্যান্ড বা শহুরে দ্বীপ সাদৃশ্য তাপমাত্রা দুর্ভোগ আরও বৃদ্ধি করেছে। অন্যদিকে কৃষি ও শিল্প কাজে ভূগর্ভস্থ পানির অত্যাধিক ব্যবহার বেড়েই চলেছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে স্বাভাবিক বন্যা হ্রাস, নদী ও জলাশয় দখল, নদীতে বাঁধ দেওয়ার ফলে পানির প্রবাহ বাধাগ্রস্ত করায় জমিতে পলল প্রক্রিয়া ব্যাহত হচ্ছে, ফলে ভূমির উর্বরতা হ্রাস পাচ্ছে। উল্লেখ্য, 2000 সালে দেশে উর্বরতা ঘাটতিতে থাকা জমির পরিমাণ ছিল 1,10,00,000 হেক্টর এবং 2020 সালে এর পরিমাণ 1,11,00,000 হেক্টর। চাহিদার অনুপাতে ফসল উৎপাদনে সার, কীটনাশক ও বিভিন্ন রাসায়নিকের ব্যবহার বৃদ্ধির ফলে কৃষিজমির ক্ষারতা সহ মরুকরণ প্রক্রিয়া ত্বরান্বিত হচ্ছে।
এছাড়া দুর্নীতির আশ্রয়ে বন, কৃষি ও জলাশয় ভরাট এবং ভূমির ধরন পরিবর্তন করে শিল্প, কারখানা এবং আবাসন প্রকল্প নির্মাণ অব্যাহত রয়েছে। ফলে পরিবেশ ও জীববৈচিত্র্যের ক্ষতি বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে খসড়া ভূমি জোনিং ও সুরক্ষা আইন 2024-এর প্রেক্ষাপটে পরিবেশ সুরক্ষা ও খাদ্য উৎপাদনে ভূমির সর্বোত্তম ব্যবহারের বিষয়টি বলা হলেও জলবায়ু পরিবর্তন মোকাবেলা শব্দটি একবারের জন্য উল্লেখ করা হয়নি। ধন্যবাদ আপনাকে। জাকির হোসেন মিরাজ। খরা মোকাবেলা ও পানি ব্যবস্থাপনা সংক্রান্ত কার্যক্রমকে কম অধিকার দেয়া হয়েছে, এ বিষয়ে আপনার মতামত কি? খরা মোকাবেলায় আমাদের পানি ব্যবস্থা, আমাদের যে পানি ব্যবস্থাপনার একবার আমাদের যে পানি উন্নয়ন বোর্ড করা হয়েছিল, যে আমাদের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ বা ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসকে ঠেকানোর জন্য। এখন দেখা গেছে যে স্লুইস গেটগুলো, যে অপরিকল্পিত স্লুইস গেট নির্মাণ এবং পানি যে নিয়ন্ত্রণ, জোয়ার ভাটা নিয়ন্ত্রণ, সেই নিয়ন্ত্রণের প্রক্রিয়া না থাকার, সঠিকভাবে না থাকার কারণে আমাদের প্রতিবেশ বাধাগ্রস্ত হচ্ছে। আমাদের যে খরা মোকাবেলায় আমাদের যে পর্যাপ্ত গাছ লাগানো দরকার, আমাদের জলাভূমি থাকা দরকার। আমাদের জলাভূমিগুলো আজকে ভরাট হয়ে যাচ্ছে। জলাভূমিগুলোকে খাল, আমি আগেও বলেছি যে খাল, বিল, নদী, নালা ভরাট হচ্ছে। সেক্ষেত্রে এই জায়গাগুলো আমাদেরকে অগ্রাধিকার দিতে হবে। আর প্রতি বছর 5ই জুন মানে পরিবেশ দিবস আসলে পরিবেশবাদীরা, সরকার এবং নাগরিক সমাজ হইচই করে ওঠে, কিন্তু তারপরে আর এটা নিয়ে কোনো কাজ হয় না। সেজন্য আমাদের কৃষি কাজের যদি প্রতি গুরুত্ব না দেওয়া হয়। আরেকটা বিষয় যে আমাদের এই পানি ব্যবস্থাপনা, যেখানে বলা হয়েছে পানির লেয়ার, অর্থাৎ ভূগর্ভস্থ পানির আগে 800 ফিট 900 ফিট পাইপ বসালে পানি পাওয়া যেত, এখন 1100-1200 ফিট বসালেও পানি পাওয়া যায় না। এটা আস্তে আস্তে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে। সেজন্য আমি মনে করি এই যে উপরে যে জলাধার, সারফেস ওয়াটার, সেই ওয়াটারগুলোকে সমন্বয় নিয়ন্ত্রিত রাখা দরকার। আমাদের খাল বিল স্বাভাবিক গতি ফিরিয়ে আনতে হবে আগের মতো। তো আমি মনে করি সরকারের বরাদ্দের যথেষ্ট স্বেচ্ছাচারিতা আছে। আমি পানি উন্নয়ন বোর্ডে যে পানি সম্পদ ব্যবস্থাপনায় আমাদের এলজিডিও কাজ করে, পানি উন্নয়ন বোর্ড কাজ করে, আমরা দেখেছি যে পানি সম্পদ ব্যবস্থাপনা বিভিন্ন জায়গায় গ্রামে গঞ্জে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করা হচ্ছে, কিন্তু এটার আউটপুটটা কী, এটার ফলাফলটা কী, উদ্দেশ্যটা কী, এটা আমি কোনো দেখিনি। একজন নাগরিক সমাজের মানুষ হিসেবে মনে করি যে সেক্ষেত্রে জবাবদিহিতার আওতায় আনতে হবে। আমরা এই যে ভূগর্ভস্থ পানির স্তর যে কমে গেছে, এই যে আমাদের যে পানির প্রবাহ যদি উপস্থিত যে পানির প্রবাহটা যদি সঠিকভাবে না থাকে, আস্তে আস্তে সেটার স্তরটা নিচে নেমে যাবে। সেজন্য আমাদের খাল, বিল, নদী, নালার স্বাভাবিক গতি ফিরিয়ে আনতে হবে। এবং এই যে জলবায়ু পরিবর্তনের নামে আমি মনে করি হরিলুট হচ্ছে। আমি পানি উন্নয়ন বোর্ডের, আমরা দেখেছি কয়েক বছর আগে পানি উন্নয়ন বোর্ডের সামনে যে মাঠ, বিশাল মাঠ, সেখানে গাছ লাগানো হয়েছে। স্থানীয় নাগরিকদের প্রতিবাদের মুখে সেটা বন্ধ হয়েছে। আমরা বিভিন্ন জায়গায় দেখছি রাস্তাঘাট, বিভিন্ন বেড়িবাঁধের বাইরে, এই যে বগি বাজারের খেয়াঘাটে লক্ষ লক্ষ টাকার গাছ লাগানো হয়েছে। কই এসের অস্তিত্ব নাই। এই যে অর্থ গেল, জলবায়ু তহবিলের যে অর্থ অপচয় হলো, এটা জবাবদিহিতা করা উচিত। যারা এই কাজগুলো করেছে তাদের জবাবদিহিতার আওতায় আনা দরকার। করতে পারলে আমি মনে করি এই যে পরিবেশ দিবস, জলবায়ু পরিবর্তন, জলবায়ু অভিযোজন, এগুলো আমরা যথাযথতা ফিরে পাব। ধন্যবাদ। বিশ্ব পরিবেশ দিবস প্রতি বছর 5ই জুন পালিত হচ্ছে। সেক্ষেত্রে পরিবেশবাদী, নাগরিক সমাজ, সরকার, বেসরকারি পর্যায়ে এই দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত, এবং এটার একদিকে একটু জানানি দেওয়া যে না, বিশ্ব পরিবেশ বিপর্যয় ঘটছে, আমাদের কিছু করা দরকার, আমাদের অঙ্গীকারবদ্ধ হওয়া দরকার। আমাদের জলবায়ু পরিবর্তনের এই যে অভিযোজন, মানে সক্ষমতা তৈরি, খাপ খাওয়ানো, এই বিষয়গুলোর প্রতি মানুষের সচেতন করা দরকার। যে পরিবেশ দিবস আমাদের সবাইকে সচেতন করুক, এই আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ সবাইকে। সনাকের পরিবেশ বিষয়ক কমিটির আহ্বায়ক মুনিরুজ্জামান মুনির। বিশ্ব পরিবেশ দিবস 2024 উপলক্ষে টিআইবির কোনো দাবি আছে কিনা? পরিবেশ বান্ধব টেকসই বাংলাদেশ এবং সবুজ ভবিষ্যৎ উন্নয়নে
প্রতি বছরের ন্যায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে টিআইবি দেশব্যাপী নানাবিধ প্রচারণামূলক কর্মসূচি গ্রহণ করেছে, যেমন মানববন্ধন, র্যালি, অধিপরামর্শ সভা, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা ও কুইজ প্রতিযোগিতা। এ সকল কর্মসূচির পাশাপাশি অধিপরামর্শমূলক কাজের অংশ হিসেবে টিআইবি নীতিগত নির্ধারণী পর্যায়ে নিম্নলিখিত সুনির্দিষ্ট সুপারিশমালা তুলে ধরেছে। তাপমাত্রা হ্রাস এবং খরা ও মরুকরণ প্রতিরোধে সরকার প্রদত্ত জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গীকারসমূহের সময়াবদ্ধ কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। পরিবেশ সুরক্ষায় এবং টেকসই উন্নয়ন অভিষ্ট 15 অর্জনে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিষয়গুলোকে যথাযথ গুরুত্ব প্রদান করে সংশ্লিষ্ট আইন ও নীতিকে অন্তর্ভুক্ত এবং তা বাস্তবায়নে গুরুত্বারোপ করতে হবে। ভূমিজনি ও সুরক্ষা আইন 2024 এর প্রেক্ষাপট অংশে পরিবেশ সুরক্ষা, খাদ্য উৎপাদনে ভূমির সর্বোত্তম ব্যবহার শব্দগুলোর সঙ্গে জলবায়ু পরিবর্তন মোকাবেলা উল্লেখ করতে হবে। জলবায়ু পরিবর্তন মোকাবেলা, ভূমি পুনরুদ্ধার, মাটির উর্বরতা বৃদ্ধি সহ খরা মোকাবেলায় কৃষি ব্যবস্থাপনার জন্য টেকসই ভূমি ব্যবহার কৌশল ও পরিকল্পনা প্রণয়ন করতে হবে। প্রাকৃতিক সম্পদ যেমন নদীনালা, খালবিল, হাওর, জলাশয়, বনাঞ্চল, পাহাড় ও পরিবেশ সংবেদনশীল এলাকা সঠিকভাবে চিহ্নিত করে তার সংরক্ষণে পদক্ষেপ গ্রহণ করতে হবে। অবৈধভাবে দখলকৃত বনভূমি ও নদীর জায়গা উদ্ধারে ব্যবস্থা গ্রহণ করতে হবে। 2030 সালের মধ্যে ল্যান্ড ডিগ্রেডেশন নিউট্রালিটি বা ভূমির অবক্ষয় শূন্যে নামিয়ে আনতে পদক্ষেপ গ্রহণ করতে হবে। ভূমি ব্যবস্থাপনা কার্যক্রমে পরিবেশ ও জলবায়ু সংক্রান্ত বিষয়কে যথাযথ গুরুত্ব প্রদান করে কার্যক্রম বাস্তবায়ন করতে হবে। বনভূমি, জলাভূমি ও কৃষিজমির অবক্ষয় রোধে অপরিকল্পিত নগরায়ন এবং শিল্প কারখানা স্থাপন বন্ধ করতে হবে। পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্যের সংরক্ষণ এবং সেই সম্পদে দরিদ্র জনগোষ্ঠীর প্রবেশগম্যতা নিশ্চিত করতে হবে। জলবায়ু তহবিলের কার্যক্রমে খরা মোকাবেলা ও পানি ব্যবস্থাপনা সংক্রান্ত কার্যক্রমকে অগ্রাধিকার প্রদান করতে হবে। বন্যা, নদী ও জলাভূমির দখল এবং এর শ্রেণী পরিবর্তন করে সরকারি ও বেসরকারি প্রকল্প বাস্তবায়ন বন্ধ করতে হবে। ভূমির শ্রেণী পরিবর্তন রোধে পরিবেশ আইনসহ সংশ্লিষ্ট আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে। অনিয়ন্ত্রিতভাবে ভূগর্ভস্থ পানির উত্তোলন বন্ধ করতে হবে। ভূমি ও পানি দূষণ রোধে কৃষি ও মৎস্য চাষে কীটনাশক ও রাসায়নিকের ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে। পলিথিন সহ শিল্প বর্জ্য নিয়ন্ত্রণে পরিবেশ ও বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত আইন ও বিধিমালার কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে। প্রয়োজনীয় জলবায়ু তহবিল প্রদানে উন্নত দেশগুলোকে বাধ্য করতে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সঙ্গে নিয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আন্তর্জাতিক পরিসরে অধিপরামর্শ কার্যক্রম অব্যাহত রাখতে হবে। তাপমাত্রা হ্রাস, খরা ও মরুকরণ প্রতিরোধে সরকারকে জলবায়ু সংবেদনশীল প্রযুক্তি ব্যবহারে গুরুত্ব প্রদান করতে হবে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় আদিবাসী, উপকূলীয় এবং খরা উপদ্রব অঞ্চলের জনগোষ্ঠী ও ক্ষতিগ্রস্ত অঞ্চলকে গুরুত্ব প্রদান করে প্রয়োজনীয় প্রকল্প গ্রহণ করতে হবে। বাস্তুতন্ত্র, ভূমি ও জীববৈচিত্র্য সংরক্ষণকে উৎসাহিত করে টেকসই ভূমি ব্যবস্থাপনা সংক্রান্ত কার্যক্রম বাস্তবায়ন করতে হবে। পরিবেশ সংরক্ষণ সংক্রান্ত কার্যক্রমে সংশ্লিষ্ট অংশীজনের অংশগ্রহণ নিশ্চিত সহ স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে কার্যক্রম বাস্তবায়ন এবং সংশ্লিষ্ট অংশীজনের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধিমূলক কার্যক্রম গ্রহণ করতে হবে। মুনিরুজ্জামান মুনির, ধন্যবাদ আপনাকে। ডাক্তার আজমিরি বেগম, পরিবেশ রক্ষায় আপনি বিভিন্ন ধরনের কার্যক্রম বাস্তবায়ন করছেন। আপনার কাছে জানতে চাই, পরিবেশ রক্ষায় আমরা কি করতে পারি? বৈশ্বিক যে পরিবর্তনটা আমাদের এখন, সেটা তো একটা ব্যাপক বিষয়। যেমন তাপমাত্রা বেড়ে যাচ্ছে আমাদের বিভিন্ন কারণে, তারপরে পরিবেশ, শব্দ দূষণ, বাতাস দূষণ, পানি দূষণ, বিভিন্নভাবে আমাদের এই দূষণ হচ্ছে পরিবেশটা। এখন সবচেয়ে যেটা বড় এই মুহূর্তে, যেটা নিয়ে বৈশ্বিকভাবে একটা বিরাট ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছে, সেটা হলো তাপমাত্রা বেড়ে যাচ্ছে। প্রতি 10 বছরে, যেমন ধরেন 1911 সাল থেকে 2000 পর্যন্ত 1 ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেছে এবং আগামী 10 বছরে 2 ডিগ্রি বেড়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।
এবং এই বাড়তিটা কেন, কী জন্য? যেমন আমরা গাছপালা নির্মূল করছি, সেভাবে আমাদের গাছপালা বনায়নটা হচ্ছে না। আমাদের জলাশয়গুলো, নদী নালা, আমাদের পুকুর, ছোট ছোট বিল ঝিল, আমরা পারলেই যেন ওটাকে বন্ধ করে আমরা দালান বাড়ি তৈরিতে ব্যস্ত হয়ে পড়ি। এটাও কিন্তু আমাদের পরিবেশের ভারসাম্য, জলীয় বাষ্প এগুলো কমে যাচ্ছে এবং আমাদের তাপমাত্রার পরিমাণ বেড়ে যাচ্ছে। এমনকি আমাদের নদী নালা ভরাট হয়ে যাচ্ছে, বিভিন্ন বর্জ্য সেখানে আমরা যত্রতত্র ফেলে দিচ্ছি, পানির প্রবাহ কমে যাচ্ছে, নদী ভরাট হয়ে যাচ্ছে এবং পানি ধারণ ক্ষমতাও তার কমে যাচ্ছে। এটাও কিন্তু বৈশ্বিক একটা তাপমাত্রা বাড়ার একটা কারণ। এবং আরও আছে গ্রিন হাউস ইফেক্ট। বিভিন্ন যে আমাদের যে গ্রিন হাউস, আমাদের পৃথিবীটা একটা সময়ে পাতলা একটা গ্যাসের স্তরে আচ্ছাদিত ছিল। এই গ্যাসটা বিভিন্ন কারণে, যেমন ধরেন গাড়ি ঘোড়া বেড়ে গেছে, শিল্প কারখানা বেড়ে গেছে, সেখানে জীবাশ্ম থেকে উদ্গীরিত যেসব গ্যাস আসে, যেসব আমরা কলকারখানায় ব্যবহার করে থাকি, কার্বন ডাইঅক্সাইড নির্গত হচ্ছে অহরহ, সেগুলো আমাদের এই আস্তরণটাকে অনেক পুরু করে দিচ্ছে। তার বিকিরণ ঠিকঠাক মতন তারা করতে পারে না এবং উপরের দিকে চলে যায়, সেটা আবার ফিরে আসে এবং নিচের স্তরে অনেক বেশি গরম করে ফেলছে আমাদের পৃথিবীটাকে। এটা অনেকটাই আমাদের এখন বাসের অনুপযোগী হয়ে যাচ্ছে। আমরা যদি এখন থেকে এর প্রতিরোধ না গড়ে তুলি, তাহলে তো মানুষের জন্য বাসযোগ্য আর হবে না। বিভিন্ন কারখানার শব্দ দূষণ, এটাও কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে, না হয়তো আমরা কানই হারিয়ে ফেলবো এক সময়। তা বাতাস দূষণ, অক্সিজেন কমে যাচ্ছে, মানুষের জন্যে স্বাস্থ্যের ক্ষতিকর, শ্বাসনালীর বিভিন্ন ধরনের অসুখ বিসুখ হয়ে যাচ্ছে এবং গরমে মানুষ স্ট্রোকে ভুগছে, আপনারা জানেন। বিভিন্ন ধরনের অসুখ বিসুখ, ডায়রিয়া, আমাশয়, এই বরগুনা ভিত্তিকই দেখতে পাচ্ছেন যে কী হারে গরমের জন্যে ডায়রিয়া বেড়ে গেছে। তো আমাদের প্রতিকারের জন্য কি করতে হবে, যে আমাদের অনেক বনায়ন করতে হবে, সবুজ করতে হবে পৃথিবীটাকে। একটা গাছের পরিবর্তে আমরা আর একটা গাছই লাগাতে হবে। আমাদের এইভাবে আমাদের পরিবেশটাকে সবুজ করে তার ভারসাম্য নিয়ন্ত্রণ করতে হবে। শিল্প কারখানায় ব্যবহৃত জিনিসপত্র, কার্বন, উদ্গীরিত কার্বন, মিথেন, নাইট্রিক অক্সাইড, এইসব গ্যাসগুলোও আমাদের নিয়ন্ত্রণে আনতে হবে। বেশি বেশি গাড়ি ব্যবহার না করে আমরা যদি বড় বড় বেশ আরামদায়ক যানবাহন ব্যবহার করতে পারি, অনেক লোক একটা গাড়িতে উঠবে, একটা লোক না উঠে অনেক লোক এক গাড়িতে উঠবে, তাহলে কিন্তু অনেক কার্বনের পরিমাণ পরিবেশে কমে যাবে। এবং জলাশয়গুলোর যত্ন নিতে হবে, জলাশয়কে যাতে আমরা কম ভরাট করি, সেখানে জলজ উদ্ভিদ আমরা লাগাতে পারি, আমরা মাছ চাষ করতে পারি। আমরা তো পুকুরটাকে রেখেই অনেক কিছু সেখানে করতে পারি, অত মানুষ যেন এগুলো বোঝে না। এটাকে বদ্ধ করতে খুব পছন্দ করে, বা জলাবদ্ধ করতে পছন্দ করে, বা ভরাট করে ফেলতে বেশি পছন্দ করে। কিন্তু এটা যে আমাদের পরিণতি খারাপ হচ্ছে, এগুলোর দিকে আমাদের সচেতনতা অনেক কম। আমাদের সচেতন করে গড়তে হবে, প্রত্যেকটি নাগরিককে এই বিষয়গুলোকে অনেক সচেতন করে তুলতে হবে, সচেতনতা পরামর্শ দিতে হবে, ঘরে ঘরে যেতে হবে, আমাদের সচেতনতা বৃদ্ধির জন্য মিটিং করতে হবে, বিভিন্ন ধরনের মাধ্যমে প্রচার করতে হবে এবং প্রতিটা মানুষকে জানতে হবে যে পৃথিবীটাকে যদি বাসযোগ্য করতে হয়, তাহলে আমাদের প্রত্যেকেরই মেনে চলতে হবে বিষয়গুলো, যাতে পৃথিবীতে তাপ বেড়ে না যায়, জলাশয়ের ক্ষতি না করি, বর্জ্য নিষ্কাশন জায়গা মতো করি। যে কোনো ধরনের যেমন পলিথিন, প্লাস্টিক যে আমাদের পরিবেশে যে ক্ষতি করছে, সেগুলোকে আমরা কম ব্যবহার করব এবং আমরা পুনঃ একই জিনিস ব্যবহার করব। একটা জিনিস যদি আমরা ডিসপোজেবল জিনিস, যেমন একই জিনিস আমরা বারে বারে ব্যবহার করি, তাছাড়া যে ওই জিনিসগুলো যদি আমরা বারে বারে ব্যবহারের মতো করে তৈরি করি এবং ব্যবহার করি, তাহলে আমাদের বর্জ্য কমে আসবে।
অতএব আমাদের এই দিকে আমাদের খেয়াল করতে হবে এবং আমাদের গাছপালা অনেক অনেক লাগাতে হবে এবং আমাদের বাড়িঘর তৈরির সময়ও আমাদের খেয়াল করতে হবে বাতাসের যে প্রবাহ, একটা বাতাস দক্ষিণ দিয়ে আসবে, উত্তর দিয়ে বের হয়ে যাবে, সেখানে যাবে উত্তরেই ঘরটা তুলি আবার দক্ষিণেও তুলি, তাহলে বাতাসের প্রবাহ কিন্তু কমে যাবে। আমরা নিজেরাই নিজের ক্ষতি করি। কোন দিকে আমার বাড়ির ঘর থাকলে আমার বাতাসের প্রবাহ ভালো থাকবে সেটাও কিন্তু আমাদের বুঝে শুরু করতে হবে। তো প্রতিটা পদক্ষেপেই যদি আমরা মেনে চলি তাহলে আমরা পরিবেশটাকে ভালো রাখতে পারবো, স্বাস্থ্যসম্মত রাখতে পারবো এবং এই বিশ্ব এই পৃথিবীর মানুষের বাসযোগ্য হবে। নাহলে তো আমরা হুমকির মুখে চলে যাব। যেমন আমাদের এই বৈশ্বিক তাপমাত্রা বাড়াতে আমাদের মানুষ যেমন হুমকির সম্মুখীন, বিভিন্ন প্রাণী জগৎ হুমকির সম্মুখীন, এমনকি আমাদের ফসলাদিও হুমকির সম্মুখীন। যেমন বেশি তাপে তো ধানও চিটা হয়ে যাচ্ছে। অতএব আমাদের তো প্রতিটা স্তরে প্রতিটা ধাপে ধাপে আমাদের এগুলো মেনে চলতে হবে। লোকবেতার থেকে আসার জন্য অনেক ধন্যবাদ। আপনারা এই সচেতনতা বৃদ্ধির কাজটা হাতে নিয়েছেন, আপনারা মিটিং করেছেন, আরও করেন। খুব খুশি হলাম দিবসটা পালনের জন্য যে উদ্যোগ নিয়েছেন, এজন্য আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন। ডাক্তার আজমিরি বেগম, ধন্যবাদ আপনাকে। পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে। শুনলেন সচেতন নাগরিক কমিটি সনাক টিআইবি বরগুনার সহযোগিতায় বিশ্ব পরিবেশ দিবস 2024 উপলক্ষে টকশো আমাদের কথা। অতিথি আলোচক হিসেবে আমাদের সাথে ছিলেন ডাক্তার আজমিরি বেগম, বরগুনা সদর উপজেলার সিপিপির টিম লিডার জনাব জাকির হোসেন মিরাজ, সচেতন নাগরিক কমিটি বরগুনার সভাপতি মনির হোসেন কামাল এবং সচেতন নাগরিক কমিটির পরিবেশ বিষয়ক উপকমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মুনিরুজ্জামান মুনির। অনুষ্ঠানটির অনলাইন সম্পাদনায় ছিলেন জহিরুল ইসলাম। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলাম কাজী সেলিনা হোসেন। বহু প্রাণে যদি মিশে যায় তবে পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে। একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে। একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে। বসতি আবার উঠবে গড়ে, আকাশ আলোয় উঠবে ভরে। জীর্ণ মতবাদ সব ইতিহাস হবে।